আজকে যেটা আমি আলোচনা করব সেটা হচ্ছে একাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞান। তো একাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞানের যে সিলেবাস সেটা কিন্তু অলরেডি আমি আমার ভিডিওতে আপলোড করে দিয়েছি, তোমরা যারা দেখোনি তারা অবশ্যই দেখে নিও। তো আজকে যেটা আমি আলোচনা করব সেটা হচ্ছে একেবারে প্রথম চ্যাপ্টার, সেটা হচ্ছে একটি শাস্ত্র হিসেবে রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি ও পরিধি, আর নেচার অ্যান্ড স্কোপ অফ পলিটিক্যাল সায়েন্স অ্যাজ এ ডিসিপ্লিন। আমি আবারও বলছি যে একটি শাস্ত্র হিসেবে রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি ও পরিধি, এই চ্যাপ্টার একদম ইউনিট 1, একদম প্রথম চ্যাপ্টার। নেচার অ্যান্ড স্কোপ অফ পলিটিক্যাল সায়েন্স, প্রকৃতি এবং পরিধি রাষ্ট্রবিজ্ঞানের অ্যাজ এ ডিসিপ্লিন, একটি শাস্ত্র হিসেবে রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি ও পরিধি, এই টপিকের উপর আজকে আমি আলোচনা করব। তো আলোচনার শুরুতেই তোমাদেরকে বলে রাখবো, তোমরা যারা আমার এই চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আমাকে। তোমাদের সাবস্ক্রাইব আমার সাপোর্ট, তোমাদের সাবস্ক্রাইব আমার ভালোবাসা, তোমাদের প্রত্যেকেরই ভালোবাসা আমার জন্য একান্তভাবে প্রয়োজন। তো তোমরা অবশ্যই তোমাদের ভালোবাসা আমাকে দেওয়ার চেষ্টা করবে। আমি চেষ্টা করব যতদূর আমার জ্ঞান ভাণ্ডার আছে সেটা দিয়ে তোমাদেরকে এই বিভিন্ন বিষয়গুলো তুলে ধরা। তো দেখো, একটি শাস্ত্র হিসেবে রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি ও পরিধি, এই যে চ্যাপ্টার অর্থাৎ একাদশ শ্রেণীর, এই চ্যাপ্টারে তোমাকে কি কি জানতে হবে। এমসিকিউ টাইপস আর এসিকিউ টাইপস কোশ্চেন আসবে, সেটা আমি বলে দিচ্ছি যে 24টা থাকবে এমসিকিউ আর 16টা থাকবে এসিকিউ, বা সেমিস্টার 1 6 মাসে শেষ হয়ে যাবে। তো 6 মাসের জন্য এই গুরুত্বপূর্ণ একটা বিষয়, এই চ্যাপ্টারের উপর আমি জাস্ট আলোচনা করছি। তো দেখো, আমরা যদি পলিটিক্যাল সায়েন্স পড়ি, অর্থাৎ প্রথমেই আমাকে জানতে হবে যে রাষ্ট্রবিজ্ঞান কাকে বলে। তো রাষ্ট্রবিজ্ঞানীদের মধ্যে কিন্তু রাষ্ট্রবিজ্ঞান অ্যাকচুয়ালি কাকে বলে এ নিয়ে কিন্তু মত পার্থক্য আছে। কাজে তুমি এক কথায় কখনো বলতে পারবে না যে ঠিক এরকম একটা বিষয়কে রাষ্ট্রবিজ্ঞান বলে। তাহলে রাষ্ট্রবিজ্ঞান কাকে বলে সেটা যদি জানতে হয়, তাহলে তোমাকে প্রথমে জানতে হবে যে রাষ্ট্রবিজ্ঞানের যে সংজ্ঞা আছে, সেই সংজ্ঞাগুলো যে সমস্ত রাষ্ট্রবিজ্ঞানী দিয়েছে তাদের সংজ্ঞাগুলোকে জানা। তাদের সংজ্ঞাগুলোকে মোটামুটি 3টা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে রাষ্ট্রকেন্দ্রিক, একটা অরাষ্ট্রকেন্দ্রিক, আর একটা হচ্ছে মার্ক্সীয় রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা। তো এখন কথা হচ্ছে, আমি একটু ইতিহাসে ফিরে যাব, যে আমরা গ্রিসের নাম শুনেছিলাম, যেখানে পোলিশ বলে একটা শব্দ ব্যবহার করা হতো। পোলিশ নগর রাষ্ট্র বা সিটি ভাস, হ্যাঁ সিটি ভাস সেরকম একটা শব্দ ছিল। তো পোলিশ, তো সেখানে নগর রাষ্ট্র বলা হতো। গ্রিসের এথেন্স বলে একটা শহর ছিল যেখানে নগর রাষ্ট্রের প্রচলন ছিল। তো অ্যারিস্টটল, সক্রেটিসের নাম আমরা সেখানে পাবো। আর এর প্রসঙ্গে বলেও রাখি যে অ্যারিস্টটলের বিখ্যাত গ্রন্থ তোমরা যদি দেখো, সেটা হচ্ছে পলিটিক্স, সেখান থেকে আসে। আর রাষ্ট্রবিজ্ঞানের জনক কাকে বলা হয় সেটাও অবশ্যই আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে অ্যারিস্টটল। আর আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক হচ্ছে তোমার মেকিয়াভেলি, নিকোলাস মেকিয়াভেলি, দ্য প্রিন্স গ্রন্থ তিনি লিখছেন, দ্য নিকোলাস মেকিয়াভেলি। আর বিষয়টা হচ্ছে যে রাষ্ট্রবিজ্ঞানটাকে যদি আমরা ভাঙি, তাহলে সে ঠিক এইরকম পাবো, সেটা হচ্ছে পোলিশ, আর একটা হচ্ছে লগোস। পোলিশ এবং লগোস, এ প্রসঙ্গে বলে রাখি, যখন আমরা দর্শন আলোচনা করব সেখানে লগোস শব্দের অর্থ কিন্তু আলাদা, ঠিক আছে? এখানে পোলিশ এবং লগোস, POLIS, পোলিশ শব্দের অর্থ হচ্ছে নগর রাষ্ট্র, আর লগোস শব্দের অর্থ হচ্ছে বিজ্ঞান। এই হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান। তো রাষ্ট্রবিজ্ঞানের যে তিনটা ঠিক 3 রকম সংজ্ঞা আমরা দেখবো, একটা রাষ্ট্রকেন্দ্রিক, একটা অরাষ্ট্রকেন্দ্রিক, আর একটা মার্ক্সীয় সংজ্ঞা। এই 3টা সংজ্ঞা যখন আমরা জানবো, তখন মোটামুটি আমাদের কাছে রাষ্ট্রবিজ্ঞানের একটা সংজ্ঞা কি হবে, এরকম একটা বেসিক কনসেপ্ট আমাদের সামনে উঠে আসবে। তো চলো দেখে নাও তোমরা কি রাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা কে দিচ্ছেন। রাষ্ট্রবিজ্ঞানের রাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা দিচ্ছে কে, সেটা হচ্ছে তোমার গার্নার, গেটেল, র্যাফেল, পলজানে, লিকক, শিলি, বার্জেস, ক্যাটলিন। আমি তোমাদেরকে আবারও বলছি, এই নামগুলো শুধু মনে রাখবে। রাষ্ট্রকেন্দ্রিক যে সংজ্ঞাটা হচ্ছে, রাষ্ট্রবিজ্ঞানের যে রাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞাটা হচ্ছে, সেটা হচ্ছে কাকে দিচ্ছে, ব্রুনসলি, গার্নার, গেটেল, রাফেল, পলজনে, লিকক, শিলি, বার্জেস, ক্যাটলিন। এই নামগুলো তোমাদেরকে মনে রাখতেই হবে, কিছু করার নেই। পরীক্ষাতে এই নামগুলো দিয়ে দিবে। ঠিক প্রশ্নটা এরকম হবে যে রাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা কারা দিয়েছেন, তখন এই নামগুলো গুরুত্বপূর্ণ। আমি বারবার বলছি, তোমরা যদি না পড়ো নোট করে নাও কিন্তু। তাহলে এখানে সব থেকে গুরুত্বপূর্ণ সংজ্ঞাটা আমি আলোচনা করব। দেখো, সব আলোচনা করা সম্ভব নয়, তবে আমি চেষ্টা করব, তোমাদের সাপোর্ট যদি পাই আমি আলোচনা করব। গার্নারের সংজ্ঞাটা যদি আমরা দেখি, তাহলে ঠিক এইরকম, যে যা কেবল রাষ্ট্রকে নিয়ে আলোচনা করে। গার্নারের সংজ্ঞা, রাষ্ট্রবিজ্ঞানের শুরু আর শেষ রাষ্ট্রকে নিয়ে। অধ্যাপক গার্নার কিন্তু এই সংজ্ঞাটা দিচ্ছে, খুব জনপ্রিয় একটা সংজ্ঞা। এছাড়াও আরও অনেকে সংজ্ঞা দিয়েছেন, গেটেল সংজ্ঞা দিয়েছেন, রাফেল সংজ্ঞা দিয়েছে, পলজানে, সিলি, লিকক, বার্জেস, ক্যাটলিন, এরা সবাই রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা দিচ্ছে। বার্জেসের সংজ্ঞাটা ঠিক এরকম, যে রাষ্ট্রবিজ্ঞান হলো স্বাধীনতা ও সার্বভৌমিকতার বিজ্ঞান। বাকি সংজ্ঞাগুলো অতটা ইম্পর্টেন্ট না, তাও তোমরা দেখে নিও। আমি গার্নারের সংজ্ঞাটা বলে দিলাম জাস্ট, যে রাষ্ট্রবিজ্ঞানের শুরু এবং শেষ রাষ্ট্রকেই নিই। আর কি বললাম, বার্জেসের সংজ্ঞাটা হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান হলো স্বাধীনতা ও সার্বভৌমিকতার বিজ্ঞান।
এবার প্রশ্ন হচ্ছে যে অরাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা কে দিচ্ছেন? অরাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা কে দিচ্ছেন তোমরা দেখে নাও। গ্রাহাম ওয়ালাস, আর্থার বেন্ডলে, হ্যারল্ড ল্যাশওয়েল, অ্যালান বল, ডেভিড স্টোন। খুব গুরুত্বপূর্ণ একটা নাম। এখান থেকে প্রশ্ন আসে কি, আমি আলোচনা শেষে তোমাদেরকে বলছি, তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। তো এরাও কিন্তু সংজ্ঞা দিচ্ছে। রবার্ট ডালো কিন্তু রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা দিচ্ছে, তবে এদের সংজ্ঞা খুব একটা অতটা গুরুত্বপূর্ণ না। ডেভিড স্টোনের সংজ্ঞাটা সব থেকে গুরুত্বপূর্ণ। এছাড়াও সংজ্ঞা কে দিচ্ছেন? অ্যালমন্ড ও পাওয়েল সংজ্ঞাটা দিচ্ছেন, ডেভিড স্টোন সংজ্ঞাটা দিচ্ছেন। তো ডেভিড স্টোনের সংজ্ঞাটা আমি জাস্ট বলবো, সেটা হচ্ছে যে ডেভিড স্টোন যে রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞাটা দিচ্ছেন সেটা হচ্ছে এরকম যে মূল্যের কর্তৃত্ব সম্পূর্ণ বরাদ্দের পাঠ, মূল্যের কর্তৃত্ব সম্পূর্ণ বরাদ্দের পাঠ। ইংরেজিটা দ্য স্টাডি অফ দ্য অথরিটেটিভ অ্যালোকেশন অফ ভ্যালুজ। এই হচ্ছে তোমার মূল্যের কর্তৃত্ব সম্পূর্ণ বরাদ্দের পাঠ, দ্য স্টাডি অফ দ্য অথরিটেটিভ অ্যালোকেশন অফ ভ্যালুজ। বাংলাটা কি? মূল্যের কর্তৃত্ব সম্পূর্ণ বরাদ্দের পাঠ। ডেভিড স্টোনের বক্তব্য কিন্তু এটা বলে দিলাম, এটা পরীক্ষায় খুব দেয়। অ্যালান বল কি বলছেন? অ্যালান বল বলছেন যে রাষ্ট্রবিজ্ঞান হলো সেই বিষয় যা সমাজস্থ মানুষের বিরোধ এবং বিরোধের মীমাংসা নিয়ে আলোচনা করে। বাস, এই গেল তোমাদের অরাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা। মার্ক্সীয় সংজ্ঞাটা অত বেশি গুরুত্বপূর্ণ নয়, এখানে কার্ল মার্কস দিচ্ছে। তবে এই 3 রকম সংজ্ঞাটা তোমরা যদি জানো, এখানে মোট টোটাল তোমাদেরকে যেটা জানতে হবে সেটা যে রাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা কারা দিচ্ছেন, অরাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা কারা দিচ্ছেন, আর মার্ক্সের সংজ্ঞা কারা দিচ্ছেন। আর সর্বশেষ রাষ্ট্রবিজ্ঞানের একটা গ্রহণযোগ্য সংজ্ঞা কি, যদিও এটা পরীক্ষাতে আসবে না রাষ্ট্রবিজ্ঞানের গ্রহণযোগ্য সংজ্ঞা, কিন্তু তোমাদেরকে জানতে হবে কি। দেখো যে রাষ্ট্রবিজ্ঞানের একটা গ্রহণযোগ্য সংজ্ঞা ঠিক এইরকম, মানে 3টা সংজ্ঞা, 3টা যে সম্প্রদায় আমরা দেখলাম, রাষ্ট্রকেন্দ্রিক, অরাষ্ট্রকেন্দ্রিক আর মার্ক্সীয়, তাদের উপর ভিত্তি করে ঠিক এরকম একটা সংজ্ঞা দেওয়া যেতে পারে। সেটা হচ্ছে যে রাষ্ট্রবিজ্ঞান হলো সমাজের সেই শাখা, রাষ্ট্রবিজ্ঞান হলো সমাজবিজ্ঞানের সেই শাখা যা বিজ্ঞান ভিত্তিক আলোচনার মাধ্যমে রাষ্ট্রের তত্ত্ব, সংগঠন এবং শাসন প্রণালী এবং তার আন্তর্জাতিক সম্পর্কের বিশ্লেষণ, আন্তর্জাতিক আইন, সংগঠন ইত্যাদি সম্পর্কে এবং বিভিন্ন প্রকার রাজনৈতিক ব্যবস্থার তুলনামূলক আলোচনা ও মূল্যায়ন। এটা হচ্ছে পলিটিক্যাল সায়েন্স। তাহলে এই গেল দিক। আমি আবারও বলছি যে এইখানে পলিশ এবং লগস সমান পলিটিক্যাল সায়েন্স। এবার এই যে পলিটিক্যাল সায়েন্সের ডেফিনেশন তোমাদেরকে যদি জানতে হয়, তাহলে 3টা সম্প্রদায় তোমাকে জানতে হবে। একটা রাষ্ট্রকেন্দ্রিক, কোন রাষ্ট্রবিজ্ঞানী রাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞাটা দিচ্ছেন তাদের বক্তব্য, অরাষ্ট্রকেন্দ্রিক কারা দিচ্ছেন, কোন রাষ্ট্রবিজ্ঞানী দিচ্ছেন, আর মার্ক্সীয়টা অতটা ইম্পর্টেন্ট না। ওই দুটো রাষ্ট্রকেন্দ্রিক ও রাষ্ট্রকেন্দ্রিক জানলেই তোমাদের হয়ে যাবে। কীরকম প্রশ্ন থাকবে? বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানীর বক্তব্য কিন্তু দিয়ে দিবে, যে রাষ্ট্রবিজ্ঞান হলো রাষ্ট্রবিজ্ঞানের শুরু ও শেষ কে বলেছেন, এরকম ধরনের প্রশ্ন থাকবে কিন্তু। তাহলে এই গেল একটা দিক। এবার কিছু প্রশ্ন দেখো এখান থেকে থাকে, সেটা কি? সেটা হচ্ছে যে রিপাবলিক গ্রন্থের রচয়িতাকে। আমরা জানি রিপাবলিক গ্রন্থের রচয়িতা হচ্ছে প্লেটো। আর কি? অ্যারিস্টটল একটা গুরুত্বপূর্ণ গ্রন্থ লিখেছে, সেটা হচ্ছে পলিটিক্স। এই চ্যাপ্টার থেকে কিছু প্রশ্ন আমি জাস্ট তোমাদেরকে বলি। একটা ভিডিওর মধ্যে সব কিছু তুলে ধরা খুব মুশকিল। তোমরা যদি সাপোর্ট করো, তোমাদের সাপোর্ট যদি পাই, আমি পুরো একদম ডিটেলসে আলোচনা করব। তো চলো কীরকম প্রশ্ন থাকে দেখো। পলিটিক্স গ্রন্থের রচয়িতাকে আমি আগেই বলেছি, পলিটিক্স গ্রন্থের রচয়িতা হচ্ছে অ্যারিস্টটল, আর রিপাবলিক গ্রন্থের রচয়িতা হচ্ছে কে? অবশ্যই তোমরা জানো, রিপাবলিক হচ্ছে প্লেটো। তো রাষ্ট্রবিজ্ঞানের রাষ্ট্রনিরপেক্ষ সংজ্ঞা কে দিচ্ছে? সেটা হচ্ছে ডেভিড স্টোন। অনেক অপশন থাকবে, তোমরা অপশনগুলো জেনে নিবে। আচ্ছা, তারপরে প্রশ্ন হচ্ছে যে রাষ্ট্রবিজ্ঞান হলো ড্যাশ। রাষ্ট্রবিজ্ঞান কি? একটা গতিশীল বিজ্ঞান। রাজনীতি হলো মূল্যের কর্তৃত্বমূলক বিভাজন। কথা কে বলেছেন? ডেভিড স্টোন এই কথা বলছেন। গ্রিক শব্দ পুলিশ শব্দের অর্থ কি? নগর রাষ্ট্র। গ্রিক শব্দ পুলিশ, POLIS, পুলিশ শব্দের অর্থ হচ্ছে কি? নগর রাষ্ট্র। একটা প্রশ্ন তোমাদেরকে আমি দিচ্ছি, রাষ্ট্রবিজ্ঞানের জনক কাকে বলা হয়, আর আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক কাকে বলা হয়? এই দুটো প্রশ্নের উত্তর কমেন্ট সেকশনে তোমরা দিও। পরের প্রশ্ন হচ্ছে যে রাষ্ট্রবিজ্ঞানের শুরু এবং শেষ, এই কথাটি কে বলেছেন? গার্নার। রাষ্ট্রবিজ্ঞানের জনক আমি বলবো না, তোমাদেরকে দিয়েছি অবশ্য। প্যারিসে কত খ্রিস্টাব্দে আন্তর্জাতিক রাষ্ট্রবিজ্ঞান সম্মেলন আহ্বান করা হয়েছিল? 1948 খ্রিস্টাব্দে। আর মডার্ন পলিটিক্স অ্যান্ড গভর্নমেন্ট গ্রন্থের রচয়িতাকে? অ্যালান বল। মডার্ন পলিটিক্স অ্যান্ড গভর্নমেন্ট গ্রন্থের রচয়িতা হচ্ছে অ্যালান বল। রাষ্ট্রবিজ্ঞানকে শ্রেষ্ঠ বিজ্ঞান কে বলেছেন? অ্যারিস্টটল। আর রাষ্ট্রবিজ্ঞানকে প্রগতিশীল বিজ্ঞান বলেছেন লর্ড ব্রাইস।
পরের প্রশ্ন, অর্থশাস্ত্র গ্রন্থের রচয়িতাকে? তোমরা সবাই জানো যারা ইতিহাস পড়েছে, কৌটিল্য বা চাণক্য। পরের প্রশ্ন, রাষ্ট্রবিজ্ঞানকে কে বিজ্ঞান বলে স্বীকার করেননি? মেটল্যান্ড। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, রাষ্ট্রবিজ্ঞানকে কে বিজ্ঞান বলে স্বীকার করেননি। মানে রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলে স্বীকার করছে কারা? একটা পক্ষে যুক্ত থাকে, একটা বিপক্ষে যুক্ত থাকে, সেইখানে প্রশ্নটা তোমরা পাবে, রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান হিসেবে স্বীকার করছেন না মেটল্যান্ড। পরের প্রশ্ন, নগর রাষ্ট্র প্রথম কোথায় পরিলক্ষিত হয়? আমি কিছুক্ষণ আগেই বলেছিলাম, গ্রিসে। আচ্ছা, পরে সিটি অফ গড, লিখে নাও প্রশ্নটা ইম্পর্টেন্ট। সিটি অফ গড গ্রন্থের রচয়িতাকে? সেন্ট অগাস্টিন, ইনি মধ্যযুগের একজন দার্শনিক ছিলেন। পরের প্রশ্ন, আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক? তোমরা লিখবে দ্য প্রিন্স গ্রন্থের রচয়িতাকে, সেটাও লিখবে। উপযোগবাদের প্রবক্তাকে? জেরেমি বেনথাম। জেরেমি বেনথাম সাহেব একজন উপযোগবাদী, দুর্দান্ত নাম, যদি কোনো সময় আমি সময় পাই জেরেমি বেনথাম নিয়ে আলোচনা করব। পরের প্রশ্ন হচ্ছে যে প্লেটোর রচিত, বলে দিয়েছি প্লেটোর রচিত গ্রন্থের নাম কি? রিপাবলিক। আর একটা প্রশ্ন তোমাদেরকে আমি বলে রাখি, সেটা হচ্ছে যে ইউনেস্কো, UNESCO, ইউনেস্কো ফুল ফর্ম কি? হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ ইউনেস্কো? ইউনাইটেড নেশন এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। দ্য ইউনাইটেড নেশন এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন, ইউনেস্কোর পুরো নাম। তাহলে এই ছিল মোটামুটি শর্ট প্রশ্ন। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই পরবর্তীতে আমি আরও আলোচনা করব। আর একটা প্রশ্ন তোমাদেরকে আমি বলে রাখি, কমিউনিস্ট ম্যানিফেস্টো। কমিউনিস্ট ম্যানিফেস্টো গ্রন্থের রচয়িতাকে? হচ্ছে কার্ল মার্কস আর ফ্রেডারিক এঙ্গেলস। কার্ল মার্কস এবং ফ্রেডারিক এঙ্গেলস, মানে কার্ল মার্কসের বন্ধু ছিল ফ্রেডারিক এঙ্গেলস। সম্ভবত 1949 খ্রিস্টাব্দে এই গ্রন্থটা, 1949 কিংবা 1948 খ্রিস্টাব্দে কার্ল মার্কস এবং ফ্রেডারিক এঙ্গেলস মিলে এই কমিউনিস্ট ম্যানিফেস্টো গ্রন্থটি রচনা করেছিলেন। এই হচ্ছে আলোচনা করলাম, কেমন লাগলো অবশ্যই জানাইও।